আগের আমাদের ক্লাসে আমরা প্রবলেম নাম্বার 2 পর্যন্ত কভার করছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই? জি স্যার। যে S কম্বো এটার ক্লোজার যদি h এর সমান হয়, মানে S কম্বো যদি তোমার h এর মধ্যে ডেন্স থাকে, পরিব্যাপ্ত থাকে, তাহলে h এর মধ্যে আসলে s এর সাথে অর্থগোনাল কোনো ভেক্টর নাই এক্সেপ্ট জিরো ভেক্টর। জিরো ভেক্টর, জি স্যার। এরকম একটা বিষয় ছিল আর কি। তো আজকে আমরা প্রবলেম 3 নাম্বার করি। 3 নম্বরে দেখো কি বলছে, যদি কোনো একটা হিলবার্ট স্পেস H এর একটা অর্থগোনাল সেট অথবা অর্থনর্মাল সেট S হয়, তাহলে ওই হিলবার্ট স্পেস এর মধ্যে যে কোনো ভেক্টর যদি x হয়, তাহলে সেই x কে সেই S এর এলিমেন্টগুলোর বা ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা পসিবল। বক্তব্যটা কি বুঝতে পারছো? প্রথম অংশটা কি বলছে? জি স্যার। S হচ্ছে একটা সেট, অর্থগোনাল সেট। অর্থগোনাল সেট তো বুঝো সবাই নাকি? জি স্যার, ওই যে পারপেন্ডিকুলার হবে আর কি। না, অর্থগোনাল সেট মানে হচ্ছে নিজেরা নিজেরা পারপেন্ডিকুলার আর কি। জি। S অর্থগোনাল সেট মানে S এর ভিতরে যারা আছে এরা নিজেরা নিজেরা অর্থগোনাল। জি। আর অর্থ নরমাল যদি হয়, তাহলে তাদের প্রত্যেকের নরম আবার 1 করে হবে, মানে ইউনিট ভেক্টর হবে। জি। এখন একটা হিলবার্ট স্পেস H এর মধ্যে যে কোনো ভেক্টর যদি র্যান্ডমলি আমি চুজ করি x, তাহলে সেই x ভেক্টরকে সেই S এর ভিতরে যেসব অর্থগোনাল ভেক্টর আছে তাদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা পসিবল। ওকে? জি। যেমন তুমি এটা যদি উদাহরণ হিসেবে চিন্তা করো, R3 এর যে কোনো একটা ভেক্টরকে আমরা কিভাবে লিখি? মনে করো যে AI প্লাস BJ প্লাস CK, এরকম ফরম্যাটে লিখি না? জি স্যার। তাহলে এই যে IJ K, এই তিনটা ভেক্টর কিন্তু একটা অর্থগোনাল সেটের ভেক্টর, কারণ এরা কিন্তু পরস্পর অর্থগোনাল এবং নর্ম কিন্তু 1, অর্থনর্মাল সেট হয়, কিন্তু IJ K নিয়ে একটা অর্থনর্মাল সেট হয়। জি স্যার। এখন এটা হচ্ছে বাই ডিফল্ট বা ট্রিভিয়াল অর্থগোনাল সেট R3 এর জন্য। R3 এর জন্য কিন্তু এরকম আরো অর্থগোনাল সেট হওয়া পসিবল। যদি আমি মনে করো এরকম একটা ভেক্টর নেই 1 1 0, ঠিক আছে, তারপরে 0 1 1, আর একটা হচ্ছে 1 0 1। এটা সম্ভবত অর্থগোনাল কি হবে? এই সেটটা কি অর্থগোনাল হয়? স্যার কোন 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 সবগুলো একসাথে? হ্যাঁ, এই তিনটা ভেক্টর যদি নেই, 1 1 0 একটা ভেক্টর নিলাম, তারপরে তোমার 0 1 1 একটা ভেক্টর নিলাম, আর একটা নিলাম 1 0 1, মানে একটা করে 0 আর কি। এরা কি অর্থগোনাল সেট হবে তিনজন মিলে? দুইটা। এখন কিভাবে ক্যালকুলেশন করব তিনটা 3 ডাইমেনশনালে? ডট প্রোডাক্ট নিলে তো বোঝা যায় এটা অর্থগোনাল হবে না, এদের ডট প্রোডাক্ট 0 হয় না আর কি। ও হ্যাঁ স্যার, ইয়ার ডট, হ্যাঁ 0 তো হবে না, 1 থাকবেই একটা। না স্যার, কেন কেন স্যার 0 হবে না কেন? 1 1 0, লাস্টেরটা স্যার 0 বললেন না, তাহলে তিনটা যদি আমি গুণ করি একসাথে একটা 0 তো হচ্ছেই। সবাই সবার সাথে অর্থগোনাল হইতে হবে, নাহলে তাইলে না অর্থগোনাল সেট হবে। ও আচ্ছা, হ্যাঁ তাইলে হবে, হ্যাঁ ঠিক আছে। এবার একটু অন্যভাবে চিন্তা করো, মনে করো 1 1 0, তারপর হচ্ছে গিয়ে তোমার 0 1 -1, আরেকটা মনে করো যে 1 0 -1, মানে যে কোনো একটা 0 হচ্ছে, একটা 1 হচ্ছে, একটা -1 হচ্ছে, এইভাবে তিনটা ভেক্টর নিলাম। এবার তারা কি অর্থগোনাল সেট হবে? প্রথমটা গুণ করি 0 -1 0, স্যার তিনটা একসাথে গুণ করবো নাকি প্রথমে দুইটা তারপরে মানে একটা দুটা দুটা করে ইয়া করব? দুইটা দুইটা করে করতে হবে, সবাই সবার সাথে অর্থগোনাল হইতে হবে তো। আচ্ছা, প্রথমটা যদি করি সেক্ষেত্রে -1 হবে যদি গুণ করি, পরেরটার
পরের পরের দুইটা +1 -1 +1 আচ্ছা, হয় তারপর না, হয় না, হয় না, স্যার হচ্ছে না তো। হবে না। তো তাহলে কিভাবে নিলে হবে? আছে এরকম আরো ভেক্টর আছে তোমার, যেমন 1 1 একটা নিলাম, 1 1 0 নিলাম একটা, 1 -1 0 নিলাম একটা, আর 0 0 1 নিলাম একটা। এবার দেখো হয় কিনা। 1 1 0, তারপর হচ্ছে 1 -1 0, আর একটা হচ্ছে 0 0 1, শেষেরটা ব্যতিক্রম। 1 1 1 1 0 1 -1 0 0 তারপর স্যার কি বললেন? 1 1 লাস্টেরটা 0 1 0 0 1। 0 0 1 1 1 গুণ করলে -1, তারপরে হচ্ছে 0। তো প্রথমটা 0 চলে আসতেছে, পরেরটা 0, দুইটা। হ্যাঁ স্যার, এবার হচ্ছে স্যার সবগুলা, আবার যেভাবেই নেই না কেন দুইটার গুণফল 0। তাহলে এটা R3 এর একটা অর্থনর্মাল সেট নাকি? জি যদি এখানে ভেক্টর তিনটা আমরা যদি প্রথম দুইটা নেই, তাও কিন্তু অর্থগোনাল সেট হয় আর কি। হ্যাঁ, তো সেটা ইস্যু না। বলতেছিলাম যে ওই যে আমরা একটা ভেক্টরকে লিখতে পারতেছিলাম, মনে করো 3i + 4j + 5k। তা এটা কিন্তু ওই যে i j k এই তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন না? বুঝতে পারছো? আমরা যে R3 এর যে ভেক্টরগুলো বলি, মনে করো 3i + 4j + 5k একটা ভেক্টর। তা এটা তো i j k তিনটা ভেক্টরের কম্বিনেশন না? কি বুঝতেছো? হ্যালো? সরি স্যার, কানেকশন চলে গেছিল স্যার। এই ওয়াইফাই যে কি করে না। তো বাকিরা তো আছে, বাকিরা কই? আসিফ কই? শুভ কই? স্যার আমি মেবি কথা বলতেছি তাই আর কি ওরা স্যার আছি স্যার। কথায় হবে আছি স্যার। কথা একজন বললে হবে না, সবারই ঘুরে ফিরে বলতে হবে। আমি কি একজনের ক্লাস নিতেছি? হুম? সরি স্যার, স্যার আয়েশা কথা বলতেছিল বলে স্যার কথা বলে গেল। না, সবাই সুযোগ নিয়ে কথা বলবা। যখন কথা বলবা তখন মাইক্রোফোন অন করে নিবা, বাকি সময় অফ রাখবা আর কি, মিউট করে রাখবা। কথা বলতে হবে, সবার কথা বলতে হবে। একজন কথা বলতে বলছে জি স্যার। তুমি ফ্লোর নিবা না, এটা না। তুমিও ক্লাসের একজন পার্টিসিপেন্ট। জি স্যার। তুমিও উত্তর পারলে উত্তর দিবা, যদি পারো। কনফিউশন থাকলে কোয়েশ্চেন করবা, না বুঝতে পারলে বলবা স্যার বুঝি নাই। আমি ওই যে কি বলে, খুব দয়ালু স্যারদের মতো না যে বারবার বুঝাইতে থাকবা। আমি ম্যাক্সিমাম 3বার বুঝাবো, এর বেশি বুঝাবো না। না স্যার, আপনি তাও অনেক বোঝানোর চেষ্টা করেন, অনেক ধৈর্য। আমরা যে পরিমাণ স্যার দাম, তারপরে আপনি না, চেষ্টা মানে করেন আমাদের বোঝানোর জন্য। লাইফে এরকম স্যার দেখছি আর কি, এরকম সে বলে যে ক্লাসে তুমি যতক্ষণ না বুঝো আমি ততক্ষণ তোমাকে বুঝাইতে রাজি আছি। আমি এরকম স্যার দেখছি আর কি। হ্যাঁ, তো বলতেছি আমি অত মহানুভব স্যার না আর কি, টিচার না। আমি তোমাকে সর্বোচ্চ 3বার বুঝাবো, এরপর আমি চলে যাব। কারণ আমার সময়ের দাম আছে। তোমার তো সময়ের দাম না থাকে, আমার সময়ের দাম আছে। জি স্যার। আমারও পার্সোনাল লাইফ আছে, আমি অন্যদেরও বুঝাইতে হবে। শুধু তোমাকে বারবার বুঝাইতে থাকবো সেটা না। আবার এমন স্যারও পাইছি যে উনি বলতো যে ক্লাসের সবচেয়ে কম যে বুঝে যে স্টুডেন্টটা, তা আমাকে তার লেভেলে কথা বলতে হবে, নাহলে তো আমার উদ্দেশ্য তো সবাইকে শিখানো। হ্যাঁ, তো আমি উনার এই ফিলোসফিতে বিশ্বাসী না। তো আমি আমার স্ট্যান্ডার্ড ক্লাসের সবচেয়ে কম বুঝে ও না। আমার স্ট্যান্ডার্ড হচ্ছে মিনিমাম 70% যেন আমার কথা বুঝে। ওইটা হইলে আমি হ্যাপি, জি স্যার। আমি সন্তুষ্ট। যদি 70% পোলাপান আমার ক্লাস বুঝে, তা আমি হ্যাপি যে আমি ক্লাসকে বুঝাইতে পারছি। জি স্যার। বুঝতে পারছো তো? জি স্যার। তো এত মহানুভব টিচার এখন হইতে পারি নাই ওনাদের মতো। তো বুঝাবো, 3বার বুঝাবো, 3বারের বেশি বুঝাবো। স্যার আপনি যতটুকু স্টুডেন্ট বান্ধব স্যার, স্যার ওরকম কমই আছে স্যার আমাদের পরিচিতের মধ্যে স্যার। স্টুডেন্ট বান্ধব হয়ে কি হয়েছে? পড়ালেখা করো তোমরা, শেষমেশ তো সেই ঘোরার স্যার আগে। পড়ালেখা তো স্যার করবো স্যার, সমস্যা নেই। তো
ওই যে যে উদাহরণটা দিছিলাম, মনে করো যে 3i প্লাস 4j প্লাস 5k একটা ভেক্টর, এটা অ্যাকচুয়ালি দেখেই বোঝা যাচ্ছে যে এটা ij কে ভেক্টরের একটা লিনিয়ার কম্বিনেশন, ঠিক না? বুঝতে পারছো জি তো? স্যার। তো এই যে আমরা যে স্টেটমেন্টটা পড়লাম, এই স্টেটমেন্টের ভাষ্য হচ্ছে আমরা যদি যে কোনো অর্থগোনাল সেট নেই, যেমন একটু আগে বলছিলাম 1 1 0 1 -1 0 0 0 1, এটাও তো একটা অর্থগোনাল সেট, তাই না? জি স্যার। তো আমি চাইলে এই যে 3i প্লাস 4j প্লাস 5k যে ভেক্টরটা ছিল সেটাকে এই যে নতুন তিনজনের কম্বিনেশন আকারেও আমি লিখতে পারবো। এটাই হচ্ছে এইটার কথা। এনি অর্থগোনাল সেট যদি আমি চুজ করি, তাহলে সেটার সাপেক্ষে আমি যে কোনো ভেক্টরকে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো সেটা কিভাবে হবে সেটা প্রমাণটা পরে দেখবো। প্রমাণের দ্বিতীয় পার্ট যেটা কি বলছে দেখো, যে যদি সেই s এর যত ভেক্টর আছে তাদেরকে নিয়ে যদি আমরা কম্বিনেশন নেই, মানে s কম্বো নেই। s কম্বো তো মনে আছে তোমাদের নাকি গত জি ক্লাসে? স্যার, লিনিয়ার কম্বিনেশন তো এস সেটা এর। সেই s কম্বোটা এখানে আলাদাভাবে নাম দিচ্ছে m। তো সেটা যে একটা সাবস্পেস হবে সেটা তো আমরা আগে থেকেই জানি নাকি? জি স্যার। এখন বলতেছে যে s কম্বো যে নিলাম সেটা একটা স্পেস হবে এবং তার বেসিস হবে m। এখন দেখো বেসিসের কথায় আসতেছে কেন? বেসিসের কথায় আসতেছে, বেসিস ওই যে s আর s কম্বো, হ্যাঁ, এই s টা কিন্তু s কম্বোর জন্য স্প্যানিং সেট। স্প্যানিং সেট বুঝো তো সবাই গত স্যার ক্লাসে? কথা কি আস্তে আস্তে নাকি আমি আস্তে শুনতেছি? তুমি আস্তে শুনতেছো মোস্ট প্রবাবলি। ওই যে স্প্যানিং সেট আর বেসিস গত ক্লাসে যেটার কারণে তোমাদের রাগ হয়েছি, তোমরা সেকেন্ড ইয়ারে পড়াশোনা ভুলে গেছো। মনে আছে তোমাদের স্প্যানিং সেট আর বেসিস এই দুইটার মধ্যে পার্থক্য কি আর সম্পর্ক কি? স্যার আপনি একটু ধরায় দেন স্যার, আপনি বুঝাই দিলে স্যার ক্লিয়ার হয়, এমনি পড়ি কিন্তু বুঝি না। এটা কোনো কথা কইলা? স্যার দেন, বুঝাই দেন, আর ভুলবো না। কেউ কেউ জানো মনে আছে স্প্যানিং সেট আর বেসিস কি জিনিস? এদের মধ্যে সম্পর্ক পার্থক্য কি? আচ্ছা, আমি মনে নাই স্যার। বেসিসও কারো মনে নাই? বেসিস কারে বলে? হুম? বেসিস কাকে বলে? অন্তত এখন ঠিক আছে। অন্তত নাম শুনে তো একটা ডেফিনেশন গেস করা উচিত। স্যার ডেফিনেশন বলতে স্যার এইটুকু শুধু মনে আছে, যেমন R2 R3 বেসিসে যেমন অন 0 0, মানে অবস্থান আর কি স্যার, এইভাবে শিখছিলাম কিছুটা। এই যে বুঝে পড়ো নাই বলে এই যে মাথা থেকে এখন হাওয়া হয়ে গেছে জিনিসগুলো। বেসিস বুঝতেছো না, মনে নাই। তোমরা ওই যে খাতায় ডেফিনেশন মুখস্থ করো, ডেফিনেশনটা কি বলে এগুলো বুঝো না। আর তোমাদের সব ক্লাস শেষ হলে একটা রিভিউ ক্লাস নেব ইসের উপরে, যে ফাইনালের অ্যান্সার স্ক্রিপ্ট কিভাবে অ্যান্সার করা উচিত আর কি। স্যার যদি স্যার ক্যাম্পাস খুলেই দেয় 14 তারিখের পরে, তবে স্যার কয়েকটা ক্লাস যদি হাতে রাখতেন আপনি, যে সামনাসামনি নেওয়ার জন্য। সেটা নিলাম, এটা কোনো বিষয় না। তো R2 এর একটা বেসিস বলো তো, মনে আছে কিনা কারো? স্যার 1 0 আর 1 0 0 1 0 0। আচ্ছা, বেসিস কেন বলতেছো এটা, মানে কি কি কারণে স্যার বলতেছো? একটা ভেক্টর স্পেসের এলিমেন্টকে আমরা বেসিস তখনই বলবো যদি এটাকে এমন মানে ইউনিকলি হুম, আমরা সাজাতে পারি, তাহলে ইউনিকলি আর কি সাজাতে পারি মানে কি সাজাইতে? লিনিয়ার কম্বিনেশন আকারে দেখাতে পারি কাকে ইউনিকলি। কাকে দেখাইতে স্যার পারি? ওই ভেক্টরটাকে যেটা আমরা নিলাম, যেমন স্যার 1 0। না, বিষয়টা এরকম না। আচ্ছা, বেসিস শব্দের বাংলা কি? স্যার ভিত্তি নাকি? হ্যাঁ, ভিত্তি। একটি স্পেস গঠন করার জন্য মনে করো
R2 এর যত ভেক্টর আছে বা যত পয়েন্ট আছে, যে কোনো পয়েন্টকে আমি চাইলে 1 0 0 1 এই দুইটা ভেক্টরের কম্বিনেশন আকারে লিখতে পারবো। পসিবল, অলওয়েজ পসিবল। জি কি সবাই একমত বিষয়টার সাথে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন বললাম যে R2 এর যে কোনো ভেক্টরকে আমি 1 1 আর 1 1 ভেক্টরের কম্বিনেশন আকারে লিখতে পারবো। ইয়েস অর নো, কি মনে হয়? 1 1 -1 1 1 একটা ভেক্টর আর একটা হচ্ছে 1 1 ভেক্টর, এই দুইজনের কম্বিনেশন আকারে লিখতে পারবো। ইয়েস অর নো? স্যার পারবো স্যার। আচ্ছা, এবার মনে করো যে R2 এর যে কোনো ভেক্টরকে আমি 1 2 একটা ভেক্টর আর একটা হচ্ছে 3 4 না 3 4 না, আর একটা হচ্ছে 3 4, একটা হচ্ছে 1 2 আর একটা ভেক্টর হচ্ছে 3 4, এদের কম্বিনেশন আকারে লিখতে পারবো। ইয়েস অর নো? স্যার ওই তো গুণ করে মানে 3 এটা লেখা যায় স্যার, মাল্টিপ্লাই করে করে আমরা লিখলাম 3 4। ধরেন স্যার এটা 1 1 ছিল এক সময়, এটাকে আমি 3 আর 4 দ্বারা গুণ করে এটা 3 4 বানাই দিলাম। ও আচ্ছা 3 4 দুইটা ভিন্ন ভিন্ন তো। একটা ভেক্টর হচ্ছে 1 1 আর একটা ভেক্টর মানে সরি 1 2 আর একটা ভেক্টর হচ্ছে 3 4। 1 2 একটা ভেক্টর আর একটা হচ্ছে 3 4। আমি কি R2 এর যে কোনো ভেক্টরকে এই দুইজনের কম্বিনেশন আকারে লিখতে পারবো? কি মনে হয়? স্যার পারা যাবে তো স্যার মনে হয় স্যার। ওই যে যখন আমরা 3 নিচ্ছি তখন কি ওটা যখন 3 4 ভেক্টর একটা ব্র্যাকেটে 3 4 ভেক্টর আর একটা হচ্ছে 1 2 ভেক্টর। আমি এখন R2 এর যে কোনো পয়েন্টকে এই দুইটা পয়েন্টের যোগফল রূপে প্রকাশ করতে পারবো কিনা চিন্তা করে দেখো। কি মনে হয়? স্যার আপনি একটু বলেন স্যার, সাহায্য করেন আমাদের। সাহায্য তো করলাম, এর আগে দুইটা উদাহরণ বুঝাইলাম, ওইটা সাপেক্ষে তো আমি জিজ্ঞেস করলাম যে ওগুলা তো খুব লাফায় লাফায় হ্যাঁ বলতেছিলা, তো এখন হ্যাঁ বা না বলতে পারতেছো না কেন? সাইডে কি স্যার ওই যে 3 আর 4 কে কি স্যার 12 বানানো যাবে কোনোভাবে, যে 12 বানায় দুইটাকে তুমি আবার সমান 12 করে? এ যাচ্ছ কেন রে বাবা? এটা তো একটা ভেক্টর, তুমি বুঝতেছো না? যেমন 3i 4j, আমি ওই ভেক্টরটার কথা বলতেছি, 3i 4j। আরেকটা ভেক্টর হচ্ছে 1i 2j। এখন আমি R2 এর যে কোনো ভেক্টর কি এই দুইটা ভেক্টরের কম্বিনেশন আকারে লিখতে পারবো? পসিবল? জি স্যার পারা যাবে তো স্যার। শিওর তুমি? স্যার এটা তো আর কিছু না স্যার, ওই যে আমরা যে নিচ্ছি 1 1 ওটাই তো মাল্টিপল নিলে তো হচ্ছে। এখনো অর্ধেক বুঝে উত্তর করলেই অবস্থা হয় আর কি। এই দুইটা ভেক্টর এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হলে তুমি সবাইকে এদের কম্বিনেশন আকারে লিখতে পারবা না। কথা বুঝছো? আচ্ছা, না এই দুটো লেখা যাবে লিনিয়ারলি, এরা ইন্ডিপেন্ডেন্ট। 1 2 আর একটা হচ্ছে তোমার 3 4। জি স্যার 1 2 3 4 তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সবগুলোকে লেখা যাবে আর কি। তো এখন যদি মনে করো একটা ভেক্টর নিলাম 1 2 আর একটা ভেক্টর নিলাম মনে করো 3 6, এটা সম্ভব না স্যার। এটা পসিবল হবে না, কারণ হচ্ছে ভেক্টর দুইটার আদতে আসলে একই, জাস্ট তাদের মধ্যে লম্বায় পার্থক্য, ডিরেকশন কিন্তু সেম। তো চাইলেই তুমি R2 এর যে কোনো ভেক্টরকে 1 2 আর 3 6 ভেক্টরের যোগফল রূপে লিখতে পারবা না। কথা কি বুঝতে পারছো কি বলছি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো
যদি এমন কিছু ভেক্টর হয় যাদেরকে নিয়ে কম্বিনেশন নিয়ে আমি ওই সেটটাকে বানাইতে পারি, তাহলে যাদের কম্বিনেশন নিলাম তাদের সেটটাকে বলা হয় স্প্যানিং সেট। যেমন R2 এর স্প্যানিং সেট হচ্ছে 1 0 0 1, এই দুইজন নিয়ে স্প্যানিং সেট হয়। আবার যদি এরকম হয় যে 1 0 0 1 আরেকটা ভেক্টর 5 6, তিনটা ভেক্টর নিয়ে স্প্যানিং সেট হতে পারে। বিষয়টা কি বুঝতে পারছো? ধরো জি স্যার, স্যার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলেই আমরা তখন নিতে পারবো। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আমি অন্য জিনিস বুঝাই, স্প্যানিং সেট। এবার মনে করো আমি চারটা ভেক্টর নিলাম, একটা হচ্ছে 1 0, আরেকটা হচ্ছে ধরো 1 1, আরেকটা হচ্ছে 0 1, আরেকটা হচ্ছে 5 6, চারটা ভেক্টর দিলাম। বুঝতেছো? চারটা ভেক্টর কল্পনা করো, 1 0 1 1 0 1, আরেকটা হচ্ছে 5 6। আমি চারটা ভেক্টর নিলাম। এখন R2 এর যে কোনো ভেক্টরকে এই চারজনের কম্বিনেশন আকারে লেখা পসিবল কিনা, ইয়েস অর নো? জি স্যার, পসিবল। স্যার পসিবল স্যার। কি বুঝতে পারতেছো? জি স্যার। বুঝে বলতেছো তো ইয়েস? জি স্যার। কিন্তু আপনি তো এখন আমাদেরকে বলেই দিলেন স্যার, লিনিয়ারলি মানে ইন্ডিপেন্ডেন্ট যদি হয় না, তাহলে পাবে না স্যার। এই চারজন তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না। স্যার আবার একটু বলেন তো স্যার সেটগুলো। 1 0, একটা হচ্ছে 1 0, আরেকটা হচ্ছে 0 1, আরেকটা হচ্ছে 1 1, আরেকটা হচ্ছে 5 6। 5 6। স্যার ওরা আলাদা আলাদা ভাবে ইন্ডিপেন্ডেন্ট। চারজন এরা কি ইন্ডিপেন্ডেন্ট তোমার কাছে তাই মনে হয়? এই চারটা ভেক্টর কি ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে কি? কিছু ভেক্টর কমন থাকবে না, মানে যেমন 3 6 ওইটাকে 3 দিয়ে ভাগ করা যায়। এটা সামগ্রিকভাবে ইন্ডিপেন্ডেন্ট, আর দুইজনের মধ্যে ইন্ডিপেন্ডেন্টের মধ্যে পার্থক্য আছে। আমি 100টা ভেক্টর দিলাম, কখন বলবো যে এরা ইন্ডিপেন্ডেন্ট? স্যার সামগ্রিকভাবে তো আলাদা আলাদা ভাবে এরা ইন্ডিপেন্ডেন্ট, বাট দুইটা ভেক্টর কি যোগ করে একটা ভেক্টর পাওয়া গেলে তারা কি ইন্ডিপেন্ডেন্ট হবে না? তখন ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ডিপেন্ডেন্ট মানে কি? রিলেশন আছে। তুমি যদি জি স্যার, বুঝতে পারছি। এমন ভেক্টর পাও যেটা ও স্যার, জি স্যার 1 0 আর 0 1 করলে তো 1 0 হয়ে যোগ যায়। করলে আমরা 1 1 পাবো স্যার। তাহলে এরা তো ডিপেন্ডেন্ট, জি স্যার, এরা তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না। আবার তাহলে স্যার হবে না। আবার হচ্ছে 1 0 এর 5 গুণ আর 0 1 এর 6 গুণ নিলে তো আমি 5 6 লাস্টের ভেক্টরটা পেয়ে যাচ্ছি। জি স্যার। এরা তো ইন্ডিপেন্ডেন্ট না। তো ডিপেন্ডেন্ট কখন হয়? যখন অনেকগুলা ভেক্টরের কথা চিন্তা করো, যে অনেকগুলা ভেক্টর আছে তাদের মধ্যে একজনকে যদি বাকি সবার লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় তাহলে তারা ডিপেন্ডেন্ট, যদি লেখা না যায় তাহলে ইন্ডিপেন্ডেন্ট। কথা বুঝতে পারছো কি বলছি? স্যার একজনকে সবার হতেই হবে, একজন বাদ গেলেও হবে না স্যার? একজন বাদ যাওয়া মানে তার ওই কম্বিনেশনের কনস্ট্যান্টটা তুমি 0 নিবা, সমস্যা নাই। কথা বুঝো না? তোমার 0 নিতে তো সমস্যা নাই, কিন্তু সবাইকে 0 নিতে প্রবলেম আছে। মানে সব ওই যে মাল্টিপল যেগুলো করতেছো, সব মাল্টিপল স্কেলার, সেগুলোকে সবাইকে এট এ টাইম তুমি 0 নিতে পারবা না। তাহলে তো লিনিয়ার কম্বিনেশন ওই সেন্সে হইলো না আর কি। কারণ তুমি কাউকেই নাও নাই, ব্যাপারটা এরকম দাঁড়ায় গেল আর কি। তো একজনকে যদি বাকি সবার বা তোমাদের ওই সেন্স অনুযায়ী যদি কারো কারো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় তাহলে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট কেস। আর যদি লেখা না যায় তাহলে হবে ইন্ডিপেন্ডেন্ট। কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এই যে চারটা ভেক্টর দিলাম ওগুলো আবার মনে রাখো 1 0 0 1 1 1 5 6। তো এরা পরস্পর ইন্ডিপেন্ডেন্ট না হওয়া সত্ত্বেও R2 এর সমস্ত ভেক্টরকে এই চারটা ভেক্টরের কম্বিনেশন আকারে লেখা পসিবল হবে। এটা ভালো মতো মাথায় বুঝে নাও, কেন হবে সেটা একটু চিন্তা করে নাও। R2 এর যে কোনো ভেক্টরকে আমি এই চারটা ভেক্টরের কম্বিনেশন আকারে লিখতে পারবো। সবাই কথাটা মানতে পারতেছো মনে মনে? মেনে নিলাম আর কি। না, ওইভাবে মেনে আমি বলছি বলে মেনে নিতে এরকম না, তুমি নিজের মাথায় যুক্তি খাটিয়ে চিন্তা করে দেখো। আমি যে কোনো R2 এর ভেক্টরকে এই চারজনের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো।
ইটস পসিবল, অলওয়েজ পসিবল। তাহলে এই চারজনকে নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে R2 এর একটা স্প্যানিং সেট। কি বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার একটা thank- কনফিউশন আছে স্যার, স্যার 5 6 টা স্যার কিভাবে বের হবে স্যার? 1001 আর 110 হুম 5 6 নেওয়া যাবে না? 10 এর 5 জি স্যার 110 কে স্যার 5 দিয়ে গুণ করবো, পরে 01 কে আবার 6 দিয়ে গুণ করবো, পরে এই দুইটা আবার কম্বিনেশন নিব। আচ্ছা আচ্ছা জি স্যার, স্যার Possible বুঝছি না? স্যার। এখন এই চারজনের বাইরে চিন্তা করো, আমি বলতেছি যে এই চারজন ছাড়াও, চারজন তো ঠিক আছে, এই চারজন ছাড়াও R2 এর যে কোনো ভেক্টরকে এই চারজনের কম্বিনেশন আকারে লেখা পসিবল। এই কথাটা বুঝতে পারতেছো কিনা বা মেনে নিতে পারতেছো কিনা মনে জি হয়? স্যার পসিবল স্যার, অবশ্যই পসিবল স্যার। আচ্ছা, তো যেহেতু 1001 আছে, যে কোনো সংখ্যাকে স্যার আমরা গুণ করে ইজিলি যোগ করে দিলে পাবো স্যার। আচ্ছা, তো খেয়াল করো, তুমি যেই কম্বিনেশন চিন্তা করতেছো ওটা ছাড়াও ভিন্ন কম্বিনেশন পসিবল হয় আছে, কারণ যেহেতু আমি ভেক্টর 4 দিয়েছি, ওইটাও একটা পার্টিকুলার তোমার একটা সম্ভাব্য উপায় সেটা ঠিক আছে, আরো পসিবল। ঠিক আছে, তুমি তো দুইজনকে নিয়ে টান দিয়ে একজনকে বানাইতেছো, ব্যাপারটা এরকম করতেছো, আমি চারজনকে নিয়েও এরকম বানানো পসিবল হইতে পারে, নাও হইতে পারে, হইতে পারে। ঠিক আছে, জি স্যার। তো এখন এই চারজনকে নিয়ে যে সেটটা হলো, এই সেটটা R2 এর একটা স্প্যানিং সেট। তাহলে বিষয়টা বুঝছো কিনা, মানে এই যে স্প্যান করা বিষয়টা কি? যদি কোনো একটা সেট এর ভেক্টরগুলা আরেকটা সেটের সমস্ত এলিমেন্টকে স্প্যান করে, মানে তৈরি করা যায় তাদের কম্বিনেশন নিয়ে, তাহলে যাদের কম্বিনেশন নিচ্ছি সেটা একটা স্প্যানিং সেট। ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন স্প্যানিং সেটের মধ্যে সবচেয়ে কম মেম্বার বিশিষ্ট যেটা পসিবল হবে, স্প্যানিং সেটের মধ্যে সবচেয়ে কম মেম্বার বিশিষ্ট যেই স্প্যানিং সেটটা হবে সেটাই হচ্ছে গিয়ে বেসিস। এখন এই যে চারজন ভেক্টর দিলাম, চারটা ভেক্টর দিলাম, এখান থেকে কমায় কমায় যদি আমি এরকম লিখি, মনে করো যে 10 আর 01 নিয়া, এটাও কিন্তু একটা স্প্যানিং সেট হবে না যদি এই দুইজনকে নেই? জি স্যার, এটা স্যার হবে স্যার, এটা দেখছি স্যার। আবার মনে করো একটা নিলাম 10 আর একটা নিলাম 11, এই দুইটা নিয়েও কিন্তু একটা স্প্যানিং সেট হবে। জি স্যার। আবার নিলাম মনে করো ওই যে 01 আর 56, এই দুইজন নিয়েও কিন্তু একটা স্প্যানিং সেট হবে, পসিবল। কি বুঝতে পারতেছো? জি জি স্যার স্যার। আবার মনে করো যে 11 আর 56 নিলাম, এই দুইজন নিয়েও একটা স্প্যানিং সেট হবে। তো স্প্যানিং সেট হবে কখন? যখন আমরা বলতেছি যে স্প্যানিং সেটের মধ্যে যারা আছে তাদের কম্বিনেশন নিয়ে ওই বড়টাকে বানানো যদি যায়, তাহলে সেটা স্প্যানিং সেট হবে। কথা কি বোঝা গেছে? জি স্যার ক্লিয়ার স্যার আর স্প্যানিং সেটের মধ্যে সবচেয়ে কম স্যার 1 আর 5 6 কে কেমনে জানাবো স্যার? এরা তো ইন্ডিপেন্ডেন্ট, এদের নিয়ে তুমি R2 এর যে কোনো ভেক্টরকে 11 আর 56 এর কম্বিনেশন আকারে লিখতে পারবা, ইটস পসিবল। তুমি খাতা কলমে করে দেখতে পারো, এরকম অঙ্ক তোমাদের সেকেন্ড ইয়ারে ছিল, ভুলে গেছো, অঙ্কগুলো করছো কিন্তু ভুলে গেছো। স্যার আমরা এই চারজনের ভিতরে ভাগ করছি, এর বাহিরেও সম্ভব? না সেটা তো সম্ভব, আমি এখন আপাতত যেটা বুঝাইতেছি, যে বলতেছি R2 এর যে কোনো ভেক্টরকে 11 আর 56 এর কম্বিনেশন আকারে লেখা পসিবল হবে। সেটা তো একটু আগেই তোমাদের এরকম একটা এক্সাম্পল আলোচনা করছি, তোমরা তো হ্যাঁ বললা। হ্যাঁ জি স্যার পসিবল স্যার পসিবল না? তো এখন যেটা জি। বলতেছি যে স্প্যানিং সেট, এটার মেম্বার এর কোনো লিমিটেশন নাই, উপরের দিকে মেম্বার 1000 জনও থাকতে পারে, সমস্যা নাই। কিন্তু বেসিসের বেলা একটা কন্ডিশন আছে, বেসিস হবে সবচেয়ে কম মেম্বার বিশিষ্ট যে স্প্যানিং সেট, সেটাই হবে বেসিস। যেমন একটা ব্রিজ, তোমাদের এলাকাতে গ্রামের বাড়িতে ব্রিজ আছে, হয়তো দুইটা পিলারের উপরে দাঁড়ায় আছে, ওগুলা কি স্প্যান বলে, জানো তো নাকি? পদ্মা সেতু স্প্যান জি স্যার জি স্যার করছো না? জি তো এখন তোমাদের এলাকার লোকাল ব্রিজটার কথা চিন্তা করো, হয়তো যে
একটা নদী বা সাগর উপরে একটা ব্রিজ দিছে, মাত্র 2টা পিলার এর উপরে দাঁড়ায় আছে। এখন খেয়াল করো, আমি যদি 2টার বদলে 5টা পিলার দিতাম, ওটা দাঁড়ায় থাকতে কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই, তাও না দাঁড়ায় থাকতে স্যার। পারবে, ঠিক না? কথা কি বুঝছো? জি তাহলে এই যে 5টা জি স্যার। স্প্যান নিলাম, এই 5টা স্প্যান এর সেটটাকে বলতেছি স্প্যানিং সেট। মানে এগুলাকে যদি পিলার হিসেবে দাঁড় করাই দিই, আমার ব্রিজ টিকে থাকতে পারবে। আবার ওই যে কমপক্ষে 2টা পিলার হলেও আমার ব্রিজ দাঁড়ায় থাকতে পারতেছে। তাহলে ওই যে 2টা যে নিলাম, এই দুইজন নিয়ে যে সেটটা হচ্ছে, সেটা একটা স্প্যানিং সেট, কিন্তু সেটা তখন আলাদা একটা নাম হয়ে যাচ্ছে ব্যাসিস বা ভিত্তি। বেসিস। এখন জি মনে করো স্যার, এমন কম ব্রিজ, যেটা সেটা বেসিস। একটা পিলার দিলাম, এখন আর ব্রিজ দাঁড়াইতে পারতেছে না, তাহলে এটা স্প্যানিং সেটও হবে না, বেসিসও হবে না, কারণ এটা তোমার ব্রিজকে ধরে রাখতে পারতেছে না। ভেঙে চলে যাবে। জি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে স্প্যানিং সেটের মেম্বারের কোনো লিমিটেশন থাকে না, কম বেশি হতেই পারে। 1000টা ভেক্টর নিয়েও R2 এর একটা স্প্যানিং সেট পসিবল, 1,00,000 ভেক্টর নিয়েও পসিবল, কিন্তু R2 এর যে কোনো বেসিস সেটা শুধুমাত্র 2টা ভেক্টরই থাকবে এবং ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হইতে হবে। কথা বুঝছো কি বলছি? জি স্যার। আর ইন্ডিপেন্ডেন্ট মানে জি কিন্তু, স্যার। বুঝতে পারছি। ইন্ডিপেন্ডেন্ট মানে কিন্তু যে তাদের ডট গুণ 0 হবে এটা বোঝায় না, কারণ ডট গুণ 0 হওয়া মানে তার অর্থগোনাল, সেটা ঠিক আছে। আর ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে একজন বাকিদের কম্বিনেশন আকারে লেখা পসিবল না, তখন হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট। বুঝা জি গেছে? তো জি স্যার। এই যে বেসিসের, এই যে বললাম যে সবচেয়ে কম মেম্বার বিশিষ্ট স্প্যানিং সেটকে বলা হয় কি? বেসিস। বেসিস। এই সংখ্যাটাকেই বলা হয় ডাইমেনশন। যেমন R2 এর বেসিস হইতে হইলে 2টা ভেক্টর লাগবেই লাগবে, জাস্ট 2টা, কম চলবে না, বেশি হইলে সেটা বেসিস থাকবে না, ওটা অন্য স্প্যানিং সেট হয়ে যাবে, বেসিস হবে না। বুঝাইতে পারছি? জি R3 এটার ডাইমেনশন কত জানো তোমরা? R3 এর ডাইমেনশন কত? 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশন। তাহলে এটার বেসিসের হ্যাঁ মধ্যে 3 স্যার। 3টা ভেক্টর থাকতে পারবে, 3টা। 3-এর কম থাকতে পারবে না, 3-এর বেশিও থাকতে পারবে না, এক্স্যাক্টলি 3। ঠিক আছে? 3-এর বেশি ভেক্টর নিয়ে যদি থাকে সেটা একটা স্প্যানিং সেট হতে পারে, বাট বেসিস হবে না। তাহলে এবার বেসিস আর স্প্যানিং সেটের পার্থক্য বুঝতে পারছো কি বলছি? জি স্যার। আচ্ছা, তো এই যে আগে যে আমরা প্রবলেমটা করছিলাম, এর আগে এক্সাম্পল 2, এই যে এস এবং এস পার্পের কথা বলছিলাম, ওই সরি এস কম্বোর কথা বলছিলাম, মনে আছে? এই জি এস কম্বো এর স্প্যানিং সেট হচ্ছে এই এসটা। এবার বুঝে নাও যে বুঝতে পারছো কিনা। এস কম্বো এর স্প্যানিং সেট হচ্ছে এস। জি এটা অন্যভাবে বললে যে এস স্প্যান করে এস কম্বোকে। স্প্যান করা মানে ওই যে তুমি ব্রিজের উদাহরণ দিয়ে বলতে পারো যে দাঁড়ায় থাকতে সহায়তা করে, মানে দাঁড়ায় রাখে আর কি, ধারণ করে রাখে, ওইটাকে সাপোর্ট দিয়ে রাখে আর কি, ব্যাপারটা এরকম। জি স্যার। সাপোর্ট শব্দটা বলাটা অনিরাপদ, কারণ ম্যাথমেটিক্সে কিন্তু সাপোর্টেরও আলাদা ডেফিনেশন আছে। হ্যাঁ, হুম। তো সেটাই বলতেছিলাম যে এই এস এস কম্বোকে স্প্যান করে, মানে এসটা হচ্ছে পিলারগুলার সেট, জি আর এস কম্বো হচ্ছে পুরা পিলার সহ পুরা ব্রিজ। আচ্ছা। জি স্যার। ঠিক আছে? এখন এখানে এই যে এসটা যে বেসিস হবে এমন কিছু কিন্তু এখানে কোনো আলোচনা ছিল না, যে এক্সাম্পল 2 তে। জি স্যার। হ্যাঁ, কিন্তু এক্সাম্পল 3 তে এসে বলতেছে এই যে আমরা এস এর কথা বলতেছি, যে এস এর ভেক্টরগুলা পরস্পর অর্থগোনাল, তারা এম এর মানে এস কম্বো এর জন্য বেসিসের কাজ করবে। শুধু স্প্যানিং সেটই হবে না, স্প্যানিং সেট তো বাই ডিফল্ট হবেই, কারণ তুমি তো কম্বিনেশন নিচ্ছ, তাই না? জি স্প্যানিং তো স্প্যান তো করবেই। এখন বলতেছে শুধু স্প্যান করাই না, এটা বেসিসও হবে। তাহলে এখানে সবচেয়ে কম যে সেট সেটা দিয়ে তৈরি একটা। ঠিক আছে? তো স্প্যানিং সেট বেসিস হওয়ার সবচেয়ে
ওই যে একটাই কন্ডিশন বলছিলাম কি, যে তারা কি হবে, ছ- সবচেয়ে কম smallest। মেম্বার বিশিষ্ট। এখন এই স্মলেস্ট এই কথাটাই মডিফাইড ভাবে এরকম আসে যে তারা পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় সবচেয়ে কম নাম্বারটা আসা পসিবল, আদারওয়াইজ পসিবল না। পসিবল না, জি স্যার। তার মানে বেসিসের মধ্যে যারা থাকবে তারা পরস্পর কি হবে, ইন্ডিপেন্ডেন্ট। কারণ কেউ যদি ডিপেন্ডেন্ট হয় সেটাকে তো আমি বাদ দিয়ে দিতে পারবো, কারণ ও তো বাকি দুইজনের কম্বিনেশন, ওইটাকে রাইখা তোমার লাভ নাই। কথা বুঝছো ব্যাপারটা? জি স্যার। তা এখন জি 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 স্যার। এখন এই প্রমাণের বেলায় আসো, যে ধরো যে অ্যাস সেটের ভেক্টরগুলো হচ্ছে e1 e2 এইভাবে করতে করতে en পর্যন্ত, এবং তারা পরস্পর অর্থগোনাল, মানে ei আর ej এদের যদি আমি ইনার প্রোডাক্ট নেই তাহলে রেজাল্ট 0 হবে যদি i আর j ইকুয়াল না হয়। মানে এখান থেকে যদি আমি ডিফারেন্ট দুইজনকে চুজ করি তাদের ইনার প্রোডাক্ট নেই, তাহলে সেটা এক্স্যাক্টলি 0 হবে। ওকে, জি আচ্ছা। তো এখন ধরো যে আমি ধরে নিচ্ছি যে এদের একটা লিনিয়ার কম্বিনেশন ইকুয়াল টু 0 ভেক্টর হয়, এটা আমি ধরে নিচ্ছি। এখান থেকে অনেক কিছু প্রমাণের বিষয় আসে। আচ্ছা, তার আগে একটু রিকল করো যে আমি বলছিলাম যে কিছু ভেক্টর যদি পরস্পর ডিপেন্ডেন্ট হয় তখন কিভাবে আমরা ডিটারমাইন করব যে এরা ডিপেন্ডেন্ট, বা কোন শর্তে বলবো ডিপেন্ডেন্ট, একটু আগে বলছি আমি। ওই যে স্যার লিনিয়ার কম মানে একটাকে আরেকটার মতো বানানো যাবে বললেন যে। হ্যাঁ, একজনকে বাকিদের কম্বিনেশন আকারে লেখা যাবে। বানানো যাবে। হ্যাঁ, তো মনে করো যে এই যে এখানকার খেয়াল করো, মনে করো E1 কে আমরা একটা র্যান্ডম ধরে নিলাম E1। এখন E1 কে যদি বাকি যারা আছে তাদের কম্বিনেশন আকারে লিখতে পারি তখন আমরা বলবো ডিপেন্ডেন্ট। ব্যাপারটা এরকম না? আর যদি লিখতে না পারি তখন জি। বলবো ইন্ডিপেন্ডেন্ট। এটা শুধু Independent। E1 এর বেলায় না, এটা E2 এর বেলায় প্রযোজ্য। মনে করো E2, সে E2 বাদ দিয়ে বাকি যারা আছে তাদের কম্বিনেশন আকারে যদি আমি লিখতে পারি। এখন এই যে কম্বিনেশন নেওয়া মানে কি, প্রত্যেকের সাথে একটা স্কেলার গুণ করে করে যোগ বিয়োগ করা, ব্যাপারটা এরকম না? এখন জি এই যদি সবাইকে তুমি এট এ টাইম 0 নিতে পারবা না, এখানে কিন্তু কন্ডিশন আছে। কারণ সবাইকে 0 নেওয়া মানে তো হচ্ছে আসলে তুমি কোনো কম্বিনেশন নিচ্ছ না, ব্যাপারটা ওরকম দাঁড়াচ্ছে। হ্যাঁ, মানে সবাইকে এট এ টাইম 0 নিতে পারবা না। সামনে যে কনস্ট্যান্ট গুলো থাকবে তাদের সবাইকে এট এ টাইম 0 নিতে পারবে। কাউকে কাউকে 0 নিতে পারবা, কিন্তু গণহারে সবাইকে 0 নিতে পারবা না, কারণ সবাইকে 0 না মানে আসলে তুমি কাউকে নিচ্ছ না। ব্যাপারটা এরকম, কথা জি, বুঝতে স্যার। পারছো? জি আচ্ছা, এখন ওইটাই যদি হয়, ওই কথাটাকে ঘুরিয়ে যদি আমি এইভাবে লিখতে পারি যে 0 ভেক্টরকে যদি সবার কম্বিনেশন আকারে লেখা পসিবল হয় তাহলে তারা ডিপেন্ডেন্ট হবে, যদি লেখা পসিবল না হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট হবে। ওই কথাটাকে একটু করোলারি টাইপে এইভাবে বলা যায় কিনা চিন্তা করে দেখো। ওই যে সাইড চেঞ্জের বিষয়টা, মানে যেমনটা কি আমি বলতেছি E1 হচ্ছে ইকুয়াল টু ওই পাশে আছে, এখন সবগুলোকে আমি এক সাইডে নিয়ে আসলাম, তাহলে ওই পাশে কি পড়লো, 0 পড়লো না? 0। আর E1 এর সাথে জি। তখন কনস্ট্যান্টটা কি 1, মানে প্রত্যেকের সাথে 1। একটা করে কনস্ট্যান্ট আছে। ব্যাপারটা এরকম না? ব্যাপারটা কি বুঝছো? জি মানে জি স্যার। ওই কথাটাকে তুমি অন্যভাবে মডিফাই ভাবে চিন্তা করতে পারো, যদি আমরা 0 ভেক্টরকে সবার কম্বিনেশন আকারে লিখতে পারি তাহলে তারা ডিপেন্ডেন্ট, আর যদি সবার কম্বিনেশন আকারে লিখতে না পারি তাহলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওই একই কথা, খেয়াল করো এই কথাটা আগের কথার সাথে যে একই, মূল বেসিক যে একই, সেটা বোঝার চেষ্টা করো যে ঠিক আছে কিনা। জি স্যার। কি ক্লিয়ার সবাই? একটু আগে বলতেছিলাম যে একজনকে জি, যদি বাকিদের স্যার। কম্বিনেশন আকারে লেখা যায় তাহলে ডিপেন্ডেন্ট। কি বলো আসিফ? কি বলতেছিলাম শুনি নাই। ঠিক আছে স্যার। কি বুঝা গেছে? দুইটা বিষয় যে একই সেটা কি বুঝাইতে পারছি তোমাদের? নেটওয়ার্কটা মনে হয় আটকে গেছিল, নাকি আমারটা আটকে গেল? হ্যাঁ, না আমি বললাম যে ওই যে দুই কথা বললাম যে একজনকে যদি বাকি সবার কম্বিনেশন আকারে লেখা যায় তাহলে হবে ডিপেন্ডেন্ট, নাকি? সেটাকে আমি জি, স্যার। মডিফাই বলতেছি যে জি, 0 স্যার। ভেক্টরকে যদি সবার কম্বিনেশন আকারে লেখা যায় তাহলে তারা ডিপেন্ডেন্ট। একই কথা কিনা জাস্ট এটা মাথায় নেওয়ার চেষ্টা করো যে কথা ঘুরে ফিরে একই নাকি।
0 করে লেখা আছে। এখানে যা সাইড চেঞ্জ করা হচ্ছে মানে ইকুয়েশনের এক সাইড চেঞ্জ করে সবাইকে এক সাইডে নিয়ে আসো তাহলে ওই কথাটা পাওয়া যায় আর কি বিষয়টা এরকম জি স্যার হ্যাঁ ঠিক স্যার এটা তো হয় স্যার, ইকুয়েশন এই পাশে নিয়ে আসলে ওই পাশে তো 0ই থাকবে। এটা তো স্যার আমরা ছোটকাল থেকে পড়ে আসছি। স্যার এমন একটা অঙ্ক তৈরি করছি স্যার, আমরা শুধুমাত্র ওই যে ডায়াগোনাল বরাবর এলিমেন্টকে রাখে আর ওই পাশে সবগুলাকে ওই পাশে নিয়ে যাই। সেটা অন্য জিনিস। যেমন মনে করো আমি তিনজন ভেক্টর নিলাম, ধরো E1 হচ্ছে E2 এর 5 গুণ আর E3 এর 6 গুণ যোগ করলে হয়, তার মানে বুঝতে পারতেছি তাদের মধ্যে একটা রিলেশন আছে, কানেকশন আছে, তার জি মানে তারা ডিপেন্ডেন্ট। এখন যদি আমি সবগুলোকে এক সাইডে নিয়ে আসি 1 ইন্টু E1 মাইনাস 5 ইন্টু E2 মাইনাস 6 ইন্টু E3 ইকুয়াল টু কি আসবে? 0 আসবে। 0 তো এই যে তিনজনের কম্বিনেশন আকারে কি আমি 0 কে লিখতে পারতেছি? জি স্যার, হ্যাঁ হ্যাঁ হবে স্যার। কি বুঝছো তো যে দুইটা কথা হ্যাঁ এই একই? পাশে নিয়ে আসছি। জি স্যার একই কথা, জি একই এখন কথা। বুঝতে পারছি। তার মানে হচ্ছে যদি আমরা জিরো ভেক্টরকে সবার কম্বিনেশন আকারে লিখতে পারি তাহলে তারা ডিপেন্ডেন্ট, আর যদি লিখতে না পারি তাহলে হচ্ছে তাহলে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো এই কারণে কিন্তু এই যে আমি সবার একটা কম্বিনেশন নিচ্ছি এবং সেটা 0 তে সেট করে নিলাম যে ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে? তো এখন যদি এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট হয় তার মানে এই প্রত্যেকটা সিআই বাধ্যতামূলকভাবে 0 হইতে হবে, কারণ এরা তো ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে এদের মধ্যে কোনো রিলেশন নাই, তার মানে এদের মাধ্যমে 0 কে এক্সপ্রেস করা পসিবল না। কথাটা বুঝতে পারছো কিনা? জি স্যার। সিআই জিনিসটা কি স্যার? সিআইটা ওই যে কনস্ট্যান্ট, মানে এক একটা ভেক্টরের সাথে আমি যে কনস্ট্যান্ট গুণ করব না, তারপর না যোগ বিয়োগ করব, সেগুলো স্কেলার হচ্ছে সিওয়াই। কনস্ট্যান্ট। জি বিষয়টা বুঝছো কিনা? মানে জি আমি এইভাবে জিরো ভেক্টরকে ধরো আমি ধরে নিলাম যে জিরো ভেক্টরকে আমি এদের কম্বিনেশন এইভাবে লিখলাম, কথার কথা লিখলাম। হ্যাঁ, এখন যেহেতু আমি যদি দাবি করি যে এইখানকার প্রত্যেকটা ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট, এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, তাহলে এদের মাধ্যমে জিরো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যাবে না। কথা কি হ্যাঁ, বুঝছো? ডিপেন্ডেন্ট হলে যায় স্যার, ইন্ডিপেন্ডেন্ট হলে তো যায় না। ইন্ডিপেন্ডেন্ট হলে যাবে না। তাহলে ইন্ডিপেন্ডেন্ট হলে যেহেতু জিরোকে রিপ্রেজেন্ট করা যায় না তাদের মাধ্যমে, তার মানে তখন বাধ্যতামূলকভাবে এইখানকার যে কনস্ট্যান্ট গুলো আছে প্রত্যেকেই 0 হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, আদারওয়াইজ সম্ভব না। কথা কি বোঝা গেছে? জি স্যার, 0 হলে গুণ সবগুলা 0 হয়ে যাবে। তাহলে গুণ করা এটাই যাবে। বললো যে ইফ দ্য অ্যাবভ রিলেশন ইমপ্লাইজ দ্যাট, যে প্রত্যেকটা সিআই যদি তোমার 0 হয় তখনই কেবল এস কে আমি বলতে পারবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট একটা ভেক্টরের সেট। কথা বোঝা গেছে কিনা? এটা আমাদের এখন একটা মানে একটা স্টেজে আসলাম আমরা। এখন খেয়াল করো, আমরা এই ইনার প্রোডাক্টটা চিন্তা করো। এই যে এখানকার যে ভেক্টরটা আমরা একটা কম্বিনেশন নিলাম, মনে করো সবার লিনিয়ার কম্বিনেশন নিলাম, একটা ভেক্টর বানাইলাম, সবার লিনিয়ার কম্বিনেশন বানাইছি। এই প্রত্যেকটা সিআই কি 0 আসবে কি 0 আসবে না সেটাই আমরা এখন সামনে ডিটারমিন করতে যাচ্ছি। এইখানে আমরা থিওরি আলোচনা করলাম, মানে শর্ত আলোচনা করছি, আর এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে প্রত্যেকটা সিআই এটা 0 আসে কি না, এটা আমরা জাজমেন্টে যাব। সেই জাজমেন্ট করার জন্য এখন আমরা এই আমার এস এর ভিতরে যারা আছে তাদের একটা কম্বিনেশন নিলাম, এই যে এখানে একটা কম্বিনেশন, সেটার সাথে ওরই প্রত্যেকটা এলিমেন্টের একটা একটা করে ইনার প্রোডাক্ট নিব। মানে এই ইনার প্রোডাক্টটা বোঝার চেষ্টা করো, জি ঠিক আছে? এই ইনার প্রোডাক্ট না, এখন আমি যেহেতু বলে নিছি যে এই এদের কম্বিনেশন যে নিছি সেটাকে আমি জিরো ভেক্টরে সেট করছি, তাহলে তার মানে এটা হচ্ছে জিরোর সাথে ওইটার আসলে ইনার প্রোডাক্ট নেওয়া, তাই না? এখন স্যার। এটাও আমরা জানি জিরো ভেক্টরের সাথে যে কোনো ভেক্টরের ইনার প্রোডাক্টের রেজাল্ট কি হবে? 0ই 0 হবে। 0 হবে। তো তার মানে আমি বুঝলাম যে এখান থেকে যদি আমরা মডিফাই করে লিখি, মানে এই জায়গাটা আমরা পরের লাইনে লিখবো যে আমরা তো জানি কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসা যায়, এটা জানি, তাই না? জি আবার এই সামেশনটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এই জায়গায় আমরা কি করলাম, কনস্ট্যান্ট এবং সামেশন দুইটাকে বাইরে নিয়ে আসলাম, তার মানে তখন EI আর EJ ইকুয়াল টু কি আসতেছে? এরকম 0 আসতেছে, ঠিক আছে? জি তো এখন খেয়াল করো, এটাকে আমরা সামেশন ভাঙায়া আকারে লিখলাম, তাহলে এটা হচ্ছে C1 আর হচ্ছে E1 EJ এর একটা ইনার প্রোডাক্ট প্লাস C2 E2 আর EG এর একটা ইনার প্রোডাক্ট, এরকম করতে করতে CJ EJ আর EG এর ইনার প্রোডাক্ট, এরকম করতে করতে CN EN আর EJ এর একটা ইনার প্রোডাক্ট। ধরো আমি J কে এরকম ফিক্সড রাখছি একটা, ঠিক আছে? যেটা ফিক্সড,
তাই এরকম এখানে যে ফিক্সড তার আই তো 1 থেকে n পর্যন্ত, এখানে n সংখ্যক ইনার প্রোডাক্ট আসবে না? জি আচ্ছা, এখন খেয়াল করো, আমি তো বলে নিছি এরা হচ্ছে লিনিয়ারলি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এই ইনার প্রোডাক্টটা কি রেজাল্ট 0 হবে না? জি স্যার। এটাও কি হবে? 0 হবে। শুধুমাত্র ওই জে আর জে যেটা মিল খাবে এটা বাদ দিয়ে বাকি সব ইনার প্রোডাক্ট কি হবে? 0 হয়ে যাবে, কারণ এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে আমি এখন এগুলাকে প্রত্যেকটাকে 0 বসাইলাম। আর এটা তো জানো যে সি জে আর সাথে যেটা আছে এটা তো আর 0 হবে না, এটা হচ্ছে আসলে ই জে ভেক্টর। স্যার ইন্ডিপেন্ডেন্ট হলে 0 হয় নাকি ডিপেন্ডেন্ট হলে 0 হয়? মানে বললাম ডিপেন্ডেন্ট হলে 0। ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে তাদের ইনার প্রোডাক্ট 0। কথা আচ্ছা বুঝেন? আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, জি স্যার জি স্যার জি স্যার, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট প্রোডাক্ট হওয়া 0। মানে তারা হচ্ছে ইনার প্রোডাক্ট, সরি এখানে ওইটা না, মানে ব্যাপারটা একটু ভুল আছে। বলতেছি যে এরা তো হচ্ছে অর্থগোনাল, এই কারণে হ্যাঁ তাদের অর্থগোনাল 0। অর্থগোনাল, এই কারণে তাদের ইনার প্রোডাক্ট কি আসতেছে? 0 0 0। আসতেছে, 0 আসতেছে। জি স্যার। তাহলে অর্থগোনালিটি ইউজ করে আমরা পরবর্তীতে এটা পাইলাম, শুধুমাত্র একটা টার্ম থাকবে, বাদবাকি সবগুলো কি ডিরেক্ট 0 হয়ে যাবে। এখন এই যে ইজে ভেক্টরটা, এই যে ইজে ভেক্টরটা এটা তো আর নন জিরো ভেক্টর, তাই না? নন জিরো জি। ভেক্টর হওয়া মানে তাদের নর্ম এটাও 0 হবে না। তার মানে বাধ্যতামূলকভাবে এই যে সি জে এটাকে 0 হইতে হবে, মানে এই ইকুয়েশন ইমপ্লাই করে এই যে সি জে স্কেলারটা আছে এইটা 0 হইতে হবে যদি আমি তাদেরকে অর্থগোনাল ধরে নেই। এই যে প্রত্যেকটা ভেক্টর অর্থগোনাল ধরে নেই, এটা তো দেওয়াই ছিল। এস এর সবার, এস এর ভিতরে যারা আছে সবাই তো অর্থগোনাল, তাই না? জি নট 0। আচ্ছা, তো এখন আমরা এই যে এখানে একটা র্যান্ডম ভেক্টর নিছিলাম ই জে, তো সেটার সাপেক্ষে আমি যেই কনস্ট্যান্টটা পাচ্ছি বা স্কেলারটা পাচ্ছি সি জে, সেটা 0 আসতেছে। এবং তার মানে এটা আমি জে এর মান যাই নিই না কেন প্রত্যেকের জন্যই কি আমার C1 C2 C3 এইভাবে প্রত্যেকেই 0 আসবে, এটা আমি দেখাইতে পারবো সেম ক্যালকুলেশনে। কথা বুঝছো? তাহলে সেম ক্যালকুলেশন যদি সবাই 0 হয় তাহলে খেয়াল করে দেখো এই যে এই জায়গার ব্যাপারটা কি হচ্ছে, আসলে আমি প্রত্যেকটা ভেক্টরের সাথে 0 স্কেলার গুণ করার পরে আসলে 0 পাচ্ছি। তার মানে 0 ভেক্টরকে এই E1 E2 E3 En এদের কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে না, অর্থাৎ S এর ভেক্টরগুলো ইন্ডিপেন্ডেন্ট। বিষয়টা বুঝতে পারছো কিনা? এখানে একটা কনস্ট্যান্টের জন্য ক্যালকুলেশনটা দেখানো হয়েছে যে সিজে হচ্ছে 0 আসতেছে। হ্যাঁ, তো আমি এই সিজে পাইছিলাম কোথা থেকে? এই যে ইজে নেওয়ার কারণেই তো তার থেকে সিজেটা আসছে নাকি? এখন আমি যদি E1 নেই তো একই ক্যালকুলেশন আমার C1 কনস্ট্যান্টটা 0 হবে। যদি E2 নিতাম, E2 নেওয়ার কারণে আমি দেখাইতে পারতাম C2 কনস্ট্যান্ট 0 আসবে। এই যে এই জায়গায় ইনার প্রোডাক্টের কথা যে বলা হচ্ছে আর কি, ঠিক আছে? জি স্যার। তো আমি দেখাইলাম যে আসলে এই যে C1 C2 C3 প্রত্যেকটা জে এর জন্য সি যে 0 আসতেছে। তো আমি যে এই যে কম্বিনেশন নিছিলাম, এই কম্বিনেশনের প্রত্যেকটা স্কেলার এরা 0। তার মানে আমি আসলে E1 E2 E3 এই জাতীয় ভেক্টরগুলোর কম্বিনেশন নিয়ে 0 কে প্রকাশ করতে পারছি না। 0 কে প্রকাশ করতে পারছি না মানে হচ্ছে E1 E2 E3 En এইসব ভেক্টররা এরা হচ্ছে আসলে ইন্ডিপেন্ডেন্ট, এদের মধ্যে কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক থাকতো তাহলে আমি এখানে কিছু নন জিরো কনস্ট্যান্ট পাইতাম যাদের মাধ্যমে, যাদের সহায়তায় আমি 0 ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারতাম। কিন্তু এখন আমি 0 ভেক্টরকে E1 E2 E3 এদের কম্বিনেশন আকারে দেখাইতে পারতেছি না। কথাটা কি বুঝতে পারছো? তো তাহলে S হচ্ছে এখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আমরা প্রমাণ করলাম। আচ্ছা, এখন যদি অর্থগোনালের বদলে অর্থ নরমাল সেট হইতো, প্রমাণ কিন্তু একই থাকতো, কোনো পার্থক্য হইতো না। তার মানে অর্থগোনাল সেট হোক আর অর্থ নরমাল সেট হোক, সেটা অবশ্যই কি হয়? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় হিলবার্ট স্পেসের বেলায়। এখন আবার এখানে বানাক স্পেসের প্রসঙ্গ আসবে না, এই কারণে কারণ অর্থ নরমালিটি এটা হচ্ছে হিলবার্ট স্পেসের প্রপার্টি, এটা বানাক স্পেসের প্রপার্টি না। কারণ বানাক স্পেসে নর্ম আছে, নর্ম দিয়ে অর্থগোনালিটি মাপা যায় না, অর্থগোনালিটি মাপতে হয় ইনার প্রোডাক্ট দিয়ে। আর ইনার প্রোডাক্ট তো হিলবার্ট স্পেসে আমরা পড়লাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে আমরা এখানে যে বললাম যে যদি এভরি ফাইনাইট সাবসেট অর্থগোনাল সেট, এখন যদি হ্যাঁ আছে
এখন যেটা বলতেছিলাম, যদি ধরো এই আমরা তো দেখাইলাম যে এখানে যে ভেক্টরগুলো আছে, সেই ভেক্টরগুলো হচ্ছে মানে অর্থগোনাল তো আছেই, আমরা প্রমাণ করলাম কি আবার ইন্ডিপেন্ডেন্ট, তাই না? এখন জি এই এস এর মধ্যে থেকে যদি একটা সাবসেট নেই, তারাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে। অর্থগোনাল তো থাকবে, তারাও কিন্তু তোমার ইন্ডিপেন্ডেন্ট হবে। কথা কি বুঝছো? এটা কিন্তু জি পরে স্যার। এই যে শেষের লাইনে বলছে। আচ্ছা, এখন এই যে দ্বিতীয় পার্টের বেলায় যেটা আসলো, যে আমরা হিলবার্ট স্পেসের মধ্যে থেকে যদি আমরা এক্স নেই, তাহলে সেই এক্স কে আমরা এই যে E1 E2 E3 এদের কম্বিনেশন আকারে লিখতে পারবো কি না, এবং লিখতে পারলে সেটার এক্সপ্রেশনটা কিরকম হবে সেটা। আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে লেখা যায়, এক্স কে এস এর এলিমেন্টগুলোর কম্বিনেশন আকারে লেখা যায়, আমরা ধরে নিলাম এরকম একটা ফরম্যাট হবে, আমরা এরকম ধরে নিলাম। ঠিক আছে, তো এখন আমরা এক কাজ করি, ওই যে এক্স এর সাথে আমার এস এর মধ্যে যত ভেক্টর আছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আমরা ইনার প্রোডাক্ট নেই। যেমন এখানে একটা র্যান্ডম ইনার প্রোডাক্ট দেখাইলো যে ই যে একটা ভেক্টর, তার সাথে এক্স এর আমি ইনার প্রোডাক্ট নিলাম। তাহলে এক্স মানেই হচ্ছে এই যে সামেশন দিয়ে আমি লিখছি এই জিনিসটা, সেটার সাথে ইজি এর কম্বিনেশন। আর এইখানকার ক্যালকুলেশনটা কি হবে সেটা একটু আগে আমরা এই যে এখানে করে আসি, যে ফাইনালি সব জিরো হবে, একটা টার্ম থাকবে, সামেশন যেহেতু আছে। বুঝতে পারছো? জি তো এখন যদি আমি এইখান থেকে আমার এই যে সি যে কনস্ট্যান্টটা কেমন সেটা জানা দরকার। তো সি যে কনস্ট্যান্টের কিন্তু আমি একটা এক্সপ্রেশন পেয়ে গেছি, যদি এই সাইড দিয়ে ভাগ করে দেই, তাহলে মানে সি যে হচ্ছে এক্স আর ইজে এর ইনার প্রোডাক্টকে যদি ইজি এর নর্ম দ্বারা আমরা নর্মের স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে আমরা সি যে পাচ্ছি। ব্যাপারটা এরকম না? জি স্যার। তো আমি এখানে ইজি দিয়ে এরকম সি যে বের করছি, তো আমি একইভাবে C1 C2 এভাবে করতে করতে Cn সবাইকে বের করতে পারবো। জি স্যার। তার মানে আমি এই যে এক্স এর একটা এক্সপ্রেশন ধরে নিছিলাম, এরকম এক্সপ্রেশন আসলেই পসিবল, এবং সেই এক্সপ্রেশনটা আসলে এরকম। আমি যদি প্রত্যেকটা ভেক্টরের সাথে যে এই যে এখানে ব্যাপারটা এরকম ভাবে চিন্তা করো, তাহলে কিন্তু এরকম হয়। আরেকটা খেয়াল করো, যদি এই দেখো এখানে নর্মের দুইটা নর্ম আছে না, কারণ স্কয়ার আছে, কিন্তু জি আমি একটা নর্ম দিলাম ওর সাথে দিয়ে দিলাম, আরেকটা নর্ম যে ভিতরে যে ভেক্টরটা আছে ওর সাথে দিয়ে দিলাম, তাহলে দুইজনই কি হলো আসলে একক ভেক্টর হয়ে যাবে না, ভিতরেরটা সেম এবং সেম। বাইরেরটা? জি অথবা যদি অন্যভাবে চিন্তা করো, যদি মনে করো যে এই যে EI এরা যদি অর্থ নরমাল ভেক্টর হয়, তাহলে এই নরমের গুণ এই যে নিচে যে One নরমাল আছে হবে। সেটা 1, তাহলে একক ভেক্টরের বেলায় তার এক্সপ্রেশনটা কিন্তু এরকম। নিচের পার্টটুকু আর থাকবে না। বুঝতে পারছো? জি এখন খেয়াল করে দেখো, এই জায়গাটায় একটু জিওমেট্রিক্যালি চিন্তা করতে হবে। এক্স কে তুমি প্রত্যেকটা EI এর কম্বিনেশন আকারে লিখতে পারতেছো। এখন তোমরা ওই একক ভেক্টরের প্রপার্টি অনুযায়ী জানো যে ডট প্রোডাক্ট, এই ব্যাপারটা যদি আমি ডট প্রোডাক্টের সাথে চিন্তা করি, এই যে মানে ইনার প্রোডাক্টটা, এটা কিন্তু হচ্ছে এক্স এর সাথে একটা একক ভেক্টর EI এর ডট প্রোডাক্ট, যেটা ইন জেনারেল হচ্ছে ইনার প্রোডাক্ট আর কি। বুঝতে পারছো জি তো? তো একক ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট নিলে প্রজেকশন পাওয়া যায়। মনে আছে তো তোমাদের? হ্যাঁ প্রজেকশন। প্রজেকশন যেমন ওই যে একটা উদাহরণ তোমাদের বলি, যেমন 3i + 4j + 5k এই ভেক্টরটার কথা চিন্তা করো, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তার প্রজেকশন কত হবে? স্যার 3 আর কি বললেন স্যার? 3i + 4j + 5k এই ভেক্টরটার এক্স অ্যাক্সিস বরাবর প্রজেকশন কত হবে? 300 নাকি? প্রজেকশনটা স্যার 3টা বাদ দিয়ে স্যার বাকি দুইটা অর্থাৎ 4i আর মানে পুরোটা কি ছিল স্যার? না, প্রজেকশনে ওই যে দৈর্ঘ্যটার কথা বলতেছি, এক্স অ্যাক্সিস বরাবর এটা ছায়া কতটুক পড়বে, এই ভেক্টরটার ছায়া এক্স অ্যাক্সিস বরাবর কতটুক পড়বে? স্যার 300 300 না, ওটা তো মানে লেন্থ, এটা তো লেন্থ সাপেক্ষে বলতে হয়, যে 3 লেন্থ পর্যন্ত 3 একক ছায়া পড়বে আর কি। হ্যাঁ স্যার ঠিক আছে। আর যদি ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুক ছায়া পড়বে? 4 স্যার 4 আর জেড অ্যাক্সিস বরাবর? 5। এখন খেয়াল করে দেখো, তার মানে এই যে ভেক্টরটা আমি বললাম যে 3i
প্লাস 4j প্লাস 5k, এই ভেক্টরটা অ্যাকচুয়ালি কিন্তু এরকম যে এক্স অ্যাক্সিস বরাবর প্রজেকশন ইনটু আই, ওয়াই অ্যাক্সিস বরাবর প্রজেকশন ইনটু জে, জেড অ্যাক্সিস বরাবর প্রজেকশন ইনটু কে। ব্যাপারটা এরকম না? জি তো আইজে কে এই কম্বিনেশন ছাড়াও অন্য অর্থ নরমাল সেট যদি নাও সেটা সাপেক্ষেও এরকম এক্সপ্রেশন পসিবল হবে। তো এইখানে ওই জিনিসটাই, মানে এখানে খেয়াল করে দেখো যে E1 এর সাথে কতটুক স্কেলার কতটুক গুণ করব, যতটুক তোমার E1 বরাবর প্রজেকশন হয়। E2 এর সাথে কোন কনস্ট্যান্টটা গুণ করব, যেটা E2 বরাবর x এর প্রজেকশন হয়। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি স্যার। যার যার বরাবর প্রজেকশনের মানটাই কিন্তু এখানে আসলে কনস্ট্যান্টের কাজ করতেছে। বিষয়টা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, যে কোনো একটা ভেক্টর এবং তার বরাবর প্রজেকশন, কোনো একটা ভেক্টর তার বরাবর প্রজেকশন, এগুলো যোগ করলেই কিন্তু আমি সম্মিলিতভাবে x ভেক্টর পাচ্ছি। জি ব্যাপারটা স্যার। বুঝাইতে পারছি? বুঝছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, তো এগুলা কিন্তু জিওমেট্রিক্যালি মাথায় নিলে বোঝা কিন্তু খুব ইজি। মানে হিলবার্ট স্পেসের মানে লাস্টের পার্টটা বাদ দিয়ে, মানে ওই যে দেখবা একটা অপারেটর নামে একটা চ্যাপ্টার আছে, ওই অপারেটর চ্যাপ্টারটা বাদ দিয়ে বাদ বাকিটা খুবই পানির মতো সোজা যদি তুমি একবার মাথায় নিতে পারো, এবং ক্যালকুলেশনে ইজি। বানাক স্পেসের থেকে তুলনায় তোমার হিলবার্ট স্পেসের পার্ট তুলনামূলক ইজি বুঝার জন্য, ক্যাচ করার জন্য, মাথায় সহজে জি আসে। স্যার, এখন অব্দি এটাই মনে হইতেছে, বানা কিছু অনেক হার্ড লাগছে, ইউনিভার্সিটি তার তুলনায় বেটার। তো এখন থার্ড পার্টের বেলায় কি ছিল, ওই যে আমরা এস এস কে বলছিলাম যে এস দ্বারা স্প্যান হয় এরকম একটা সেট হচ্ছে এম, ঠিক আছে? এস দ্বারা স্প্যান হয় এরকম একটা সেট হচ্ছে এম। তাহলে স্প্যান হওয়া সেট একটা স্পেস হবে, এটা আমরা বাই ডিফল্ট জানি। এখন বলতেছে ওই এস তো স্প্যানিং সেট, ঠিক আছে, শুধু স্প্যানিং সেট না, সে আসলে বেসিস হয়, মানে সে সবচেয়ে লোয়েস্ট মেম্বার বিশিষ্ট স্প্যানিং সেট। এটাই এখন প্রমাণ করতে হবে। ব্যাপারটা কি বুঝছো? জি এখন আমরা তো একটু আগেই দেখাইছি, এই যে প্রথম পার্টি দেখাই আসছি যে আমাদের এই যে E1 E2 E3 এরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাইছিলাম না আমরা এই যে এই জি পার্টে? তো যদি জি ইন্ডিপেন্ডেন্ট হয়, হ্যাঁ, যেই স্প্যানিং সেটের সব মেম্বার পরস্পর ইন্ডিপেন্ডেন্ট হবে সেটাই বেসিস। হ্যাঁ, স্মলেস্ট ইয়া ছাড়া সম্ভব না ইন্ডিপেন্ডেন্ট হওয়া কি বুঝতে পারছো? পরস্পর। জি স্যার। তাহলে থার্ড পার্টে আর প্রমাণ করার কিছু নাই, কারণ ওইটা তুমি ফার্স্ট পার্টে অলরেডি দেখাই আসছো। যে ফার্স্ট পার্টে আমরা দেখাইছি যে এস এর ভিতরে যেসব ভেক্টর আছে এরা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এস স্প্যান এমন একটা স্প্যানিং সেট যার মেম্বার সবচেয়ে কম, এই জি কারণে সে এটা কি হবে, বেসিস হবে। হ্যাঁ, কথা বুঝে গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো 4 নাম্বারটা বেশ ইজি, এটা পড়াবো না, এটা তোমরা এমনি রিডিং করলে পারবা। 4 খুবই বাচ্চাদের জিনিস। এরপরে আমরা পরবর্তীতে থিওরেম 7টা পড়বো আর কি। থিওরেম 7টা বেশ মজার। তোমরা ওই যে প্রমাণ করছো না, গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন মেথড পড়ছো না? জি জি স্যার। লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে যে কোনো একটা বেসিস দেওয়া আছে র্যান্ডম, কিন্তু সেখান থেকে আমরা অর্থোগোনাল একটা বেসিসে পরিবর্তন করতে চাই। সেটা কিভাবে কাজ করে সেটার মূল সূত্রপাত এই থিওরেম 7 থেকে চালু হবে। মানে তোমরা তো ওই যে গ্রাম স্মিথ প্রসেসের হয়তো প্রমাণটা করো না, অঙ্ক করছো কিন্তু প্রমাণ করো না যে এই বিষয়টা কেন হয়, এরকম কেন হয় যে একটার সাথে আরেকটা বিয়োগ করতে করতে আমি যে সবগুলোকে অর্থোগোনাল বানাচ্ছি, ওটার আসলে বেসিক কোন জায়গায়, সেই বেসিক আলোচনা সামনের ক্লাসগুলোতে আমরা করব আর কি। জি স্যার। তো 3 নাম্বারটা আবার একটু পড়ে নিও, রিডিং করে নিও। স্যার লাস্টে স্যার থার্ড পার্টের আগে স্যার ওখানে ই আই করেসপন্ড 1 স্যার ওটা দেওয়া নাই স্যার। জি স্যার। এটা 1 হবে অর্থ, হ্যাঁ এটা 1 ইকুয়াল টু 1। 1 হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কিন্তু ওই যে জিওমেট্রিক্যালি সেন্সে মনে রাখো, যে কোনো ভেক্টর মানে হচ্ছে যে আমরা সেই লেন্থ আর আই আই অর্থনর্মাল যেতে ভেক্টর, অর্থনর্মাল ভেক্টর সাথে তার বরাবর প্রজেকশন, মানে যে কোনো ভেক্টর নিবা তার বরাবর প্রজেকশন নিতে হবে তার স্কেলার। প্রজেকশন ইনটু ভেক্টর, প্রজেকশন ইনটু ভেক্টর, প্রজেকশন ইনটু ভেক্টর, এটা সাম করতে হবে, তাহলে তুমি ফুল ভেক্টরটা পাবা আর কি। জি স্যার। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তো ঠিক
ঠিক আছে, আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার।